বিয়ের ২ মাস কেটে গিয়েছে। উদয় অনুর সম্পর্ক আজও ঠিক হয়নি। উদয়ের অপছন্দ আর ঘৃণা নিয়ে অনু পড়ে আছে উদয়ের বাড়িতে। বর্তমান অনুর বেস্ট ফ্রেন্ড উদয়ের কাজিন ইফা অনেকদিন হয়েছে উদয়দের বাড়িতে এসছে। ইফাকে পেয়ে অনু একজন সঙ্গী পেয়েছে। উদয় আর অনুর সব ঘটনা অনু ইফার সাথে শেয়ার করত। ইফা অনুর কাছে জানতে চায় তাদের ভুল বোঝাবুঝি কী নিয়ে। অনু একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলে, ইফা, আমি নিজেও জানি না, শুধু এটুকু জানি উদয় আমার কাছে কল দিয়ে কেঁদেছিল। আমি ওর কান্না দেখে ওকে আমার মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার না বলা কথা আমি জানাতে পারিনি। উদয়ের খুব ইচ্ছা ছিল আমার মুখে ভালোবাসি কথাটা শুনবে, কিন্তু উদয় সেটা পারিনি। তার আগেই সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। ইফা অনুকে বলে, আমার মনে হয় তোমার উদয়কে ছেড়ে চলে যাওয়া উচিত অনু। শুধু শুধু এই অশান্তির জীবন কেন ভোগ করছো? আর কেনই বা পড়ে আছো? উদয়ের বাচ্চার জন্য কেন এত কষ্ট করছো? অনু একটা কথা বলে, তার একটাই কারণ, আমি উদয়কে ভালোবাসি। কোনোদিন গেলেও আমি উদয়কে জানিয়ে যাব যে অনুও তাকে ভালোবাসত। হঠাৎ অনু সিঁড়ি থেকে পড়ে যায়, গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ে। সাথে সাথে মারাত্মক পেটে পেইন শুরু হয়। ইফা দ্রুত এসে অনুকে ধরে। ইফা অনুকে দেখে বিচলিত হয়ে পড়ে। অনুকে খুব কষ্টে উঠায় আর চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকে। ইফার চেঁচামেচিতে উদয়ের মা বাবা দ্রুত এসে দেখে অনু ব্যথায় ছটফট করছে। অনুকে সবাই ধরে একটা চেয়ারে বসিয়ে দেয় আর অনুর কাছে জানতে চায় সে পড়ে গেল কিভাবে। তখন অনু বলে, জানি না, হঠাৎ পা পিছলে গিয়েছে। অনুর পা খানিকটা ফুলে মচকে গিয়েছে। অনু পা বাড়াতে পারছে না। হঠাৎ অনুর মা বলে, এ কি, সিঁড়িতে এত তেল কেন? অনু তো এই সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছে। ইফা বলে, তাই তো, সিঁড়িতে এত তেল কিভাবে এলো? সালেহা খালা ফেলেনি তো? উদয়ের মা বলে, আজ কাজে আসেনি, তাহলে তেল কিভাবে এসছে? ইফা দেখে তেলের ফটোগুলো উদয়ের রুমের দিকে গিয়েছে। ইফা উদয়ের আম্মুকে বলে, দেখুন তো মামি, তেলের ফোঁটাগুলো কোন দিক থেকে এসেছে? আমার মনে হচ্ছে এটা উদয়ের রুমের দিক থেকে এসেছে। উদয়ের মা আস্তে আস্তে গিয়ে দেখে উদয় মাথায় তেল লাগিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়েছে। উদয়ের মা বলেন, কী ব্যাপার, তুমি আজ তেল লাগিয়েছো হঠাৎ? উদয় বলে, মাথায় খুব পেইন হচ্ছিল তাই। মাথায় পেইন তো হবেই, সারাদিনই সব হাবিজাবি চিন্তা করলে মাথায় পেইন হবে না তো কি অন্য কিছু হবে? উদয়ের মা মনে করেছেন উদয় কাজ এটা। উদয় ইচ্ছে করে ফেলেছে তেল, যাতে অনু পড়ে যায় আর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উদয়ের মা বলে, এখন তুমি খুশি তো? তোমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে। এতদিন মুখোশ পরে ভালো হওয়ার নাটক করেছিলে। উদয় রীতিমতো অবাক হয়ে যাচ্ছে, সে কেন এটা চাইবে যে অনুর বাচ্চা নষ্ট হয়ে যাক? একটা সময় চেয়েছিল বাচ্চাটা না হোক। এখনও উদয় অসন্তুষ্ট নয়, কিন্তু এই মুহূর্তে সে চায় না যে অনুর বাচ্চাটা নষ্ট হয়ে যাক। উদয় অবাক হয়ে প্রশ্ন করে, এগুলো কি বলছো? অনুর বাচ্চা নষ্ট, এসবের মানে কি? মানে কি আমাকে নতুন করে বোঝাতে হবে উদয়? মাথায় তেল লাগিয়ে সে তেল সিঁড়িতে ফেলে রেখেছ, যাতে অনু সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে তেলের উপর পা দিয়ে পড়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তাই না? তুমি কি ভেবেছ কেউ কিছু বুঝবে না? আজ সালেহা বাড়িতে আসেনি, আর এদিক দিয়ে তেল নিয়ে কে যাবে? এ বাড়িতে যেখানে সেখানে তেল কে ফেলবে? এ বাড়িতে অনুর আলাদা কোনো শত্রু নেই তুমি ছাড়া। উদয় ব্যস্ত হয়ে বলে, কি বলো মা, অনু পড়ে গিয়েছে, ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? উদয়ের মা রাগান্বিত চোখে উদয়ের দিকে তাকিয়ে বলে, ওর কি হয়েছে না হয়েছে সে বিষয় তোমাকে জানতে হবে না। আমি এক্ষুনি ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, সেটাই ভালো হবে। উদয় মায়ের কথায় পাত্তা না দিয়ে দ্রুত অনুর কাছে ছুটে আসে। অনু পেট ধরে ব্যথায় ছটফট করছে। উদয় ব্যস্ত হয়ে বলে, অনু, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? কিভাবে পড়লে? অনু বলে, উদয়, আমার পেটে এমনিতেই ব্যথা করে প্রায় সময়, জানি না কেন। ইফা বলে, উদয়, সিঁড়িতে কি তুমি তেলটা ফেলেছ? উদয় বলে, বিশ্বাস করো অনু, সরি, আমাকে বিশ্বাস করার কোনো কারণ তোমার কাছে নেই, জানি, তবুও বলবো, আমি এ কাজ করিনি অনু। আর আমি তো জানি তুমি পড়ে গেলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তোমার ক্ষতি হতে পারে এমন কাজ আমি কখনোই করব না। আমি জানি আমার কথা বিশ্বাস করার মতো কোনো কারণ তোমার কাছে নেই, কারণ আমি এর আগে অনেকবার তোমার বাচ্চা নিয়ে তোমাকে অনেক কিছু বলেছি, কিন্তু বিশ্বাস করো, এখন আর আমি চাই না যে তোমার বাচ্চাটার কিছু হোক। অনু কোনো কথা না বলে উদয়ের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা অনু বুঝতে পারছে উদয়ের কথার মাঝে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই। অনু উদয়কে বলে, আমি জানি উদয়,
এ কাজ তোমার নয়, আমি তোমাকে বিশ্বাস করি। অনুর মুখে বিশ্বাস কথাটা শুনে উদয় যেন মানসিক তৃপ্তি পেল। কিন্তু উদয়ের মনে এই প্রশ্ন থেকেই গেল, এই তেল এখানে কিভাবে এলো? উদয় তো তেল নিয়ে সিঁড়িতে যায়নি, তেলটা কিভাবে এলো? অনু উদয়কে বিশ্বাস করলেও বাড়ির কেউ বিশ্বাস করেনি। তাদের ধারণা এ কাজ উদয়েরই। পরের দিন সন্ধ্যায় ইফা অনুকে বলে, উদয় বাগানে কাছে অনু, ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে। উদয় আমাকে বলেছে ও তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। যাও অনু, বাগানে যাও। অনু বাগানে গিয়ে দেখে উদয় পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অনু উদয়কে বলে, উদয়, তুমি কি সত্যি তোমার ভুল বুঝতে পেরেছ? আমি জানতাম একদিন না একদিন তোমার ভুল বুঝতে পারবে। এই বাচ্চা তোমার, আর আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না। অনু উদয়ের ঘাড়ে হাত দিতেই অবাক হয়ে যায়। এটা উদয় নয়, তিহান। অনু তিহানকে বলে, এ কি তিহান ভাই, আপনি এখানে? এই সন্ধ্যাবেলা আপনি এখানে কি করছেন? তোমাকে খুব মিস করছিলাম অনু, অনেকদিন ধরে দেখি না তোমাকে, ফোনটাও তো রিসিভ করো না। দেখুন তিহান ভাই, প্লিজ এখান থেকে যান। উদয় দেখলে আমাকে ভুল বুঝবে। উদয় আমাকে আর সহ্য করতে পারবে না। এমনিতে উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। এমন সময় পেছন থেকে উদয় হাতে ক্লাব দিয়ে বলে, অস্থির ছিন অনু, অসাধারণ। এটাই হলো আসল অনু, আর আমার সাথে থাকে অভিনয় করা অনু। উদয় তিহানের কলার ধরে কয়েকটা ঘুষি দিয়ে বলে, তোর এখানে কি কি চাস? তোর এই বাচ্চা চাস? অনুকে নিয়ে বের হ আমার বাসা থেকে। ওই চরিত্রহীনাকে কী জন্য আমার বাসায় রেখেছিস? টাকার জন্য? কত টাকা বল? কত টাকার হাসিলের উদ্দেশ্যে এ কাজ করেছিস? কত টাকা হলে আমাকে মুক্তি দিবি এই যন্ত্রণা থেকে? অনু কাঁদো কাঁদো গলায় বলে, উদয় বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি এখানে তুমি ভেবে এসেছি। আমি জানতাম যে এখানে তুমি আছো। তিহান ভাই কিভাবে এলো আমি জানি না। উদয় রেগে মেগে বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। বেরিয়ে যা তিহানের সাথে। তোকে কে বলেছে আমি এখানে ছিলাম? ইফা আপু বলেছে। একদমই মিথ্যা বলবি না। এখন ইফার দোষ দেওয়া হচ্ছে। ইফা না থাকলে তো আজ তোর এই কুকিরটা আমি ধরতেই পারতাম না। অনু অবাক হয়ে যায়, ইফা নিজেই তো অনুকে এখানে পাঠিয়েছিল। ইফা আবার উদয়কে অফিস থেকে আসতে বলেছে। তার মানে ইফা ইচ্ছা করে ঘটনাটা ঘটিয়েছে। কেটে গেছে 7 দিন। উদয় অনুর সাথে একটা কথাও বলে না। অনুর সাথে যত প্রকার খারাপ ব্যবহার আছে কিছুই করতে বাদ রাখেনি উদয়। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। উদয় অফিস থেকে ফেরার সময় খেয়াল করে তিহান একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসা। উদয় অনুকে ভিডিও কল দিয়ে দেখে অনু বাড়িতেই আছে। তাহলে মেয়েটাকে? উদয় গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যায়। তিহানের সাথে থাকা মেয়েটাকে দেখে চমকে যায় উদয়। তিহানের সাথে মেয়েটি তারই কাজিন ইফা। আশ্চর্য লাগলো উদয়ের কাছে। তিহানের সাথে ইফা কিভাবে এলো? দুজনে খুব হাসাহাসি করছে। তার মানে ইফা তিহানকে আগে থেকেই চিনে। দুজনকে দেখে বেশ ক্লোজ মনে হচ্ছে। উদয় যেন মানসিকভাবে একটা ধাক্কা খেল। তাহলে সেদিন যে ইফা বলল সে তিহানকে চেনে না, সেদিন ইফা কল দিয়ে উদয়কে বলেছিল উদয় দ্রুত বাসায় এসো। অনু একটা ছেলেকে বাগানে ফোন দিয়ে ডেকে এনেছে আর ফিসফিস করে কথা বলছে, হয়তো অনুর পরিচিত হবে। আরে না, উদয় পরিচিত হলেতেও অনু আমাকে বলতোই। অনুর সাথে আমার এত ভালো রিলেশন, অনু তো আমাকে বলতো, তাই না? ও, তাহলে হয়তো অনুর কোনো প্রয়োজন তাই কাউকে ডেকেছে। কারণ ছাড়া তো অনু ডাকেনি। উদয়, ব্যাপারটা তুমি নর্মালি নিচ্ছ। অনু ফোন করে ডেকে এনেছে ছেলেটাকে। ইফা, ইটস নর্মাল ইস্যু। উদয়, আমার না ডাউট লাগতেছে, মনে হচ্ছে অন্য কোনো কিছু হবে। অনুর মেবি এক্স বয়ফ্রেন্ড। ইফা, অনুর কোনো বয়ফ্রেন্ড ছিল না কোনো দিন। আমার চোখের সামনে বড় হয়েছে। বয়ফ্রেন্ড থাকলে আমি জানতামই। তাছাড়া অনু ওই টাইপের মেয়ে না। তাহলে অনুকে অত্যাচার করো কেন? যে অনুর বাচ্চা আমার না? অনু অপবিত্র। তুমি এগুলো বলো বলেই তো আমার মনে হলো ছেলেটা সে কিনা। আমি তোমাকে জানালাম, বাকিটা তোমার ব্যাপার, ভেবে দেখো। ছেলেটাকে দেখো তো তুমি চেনো কিনা। না, আমি চিনি না, তবে একটা পিকচার তুলে পাঠিয়ে দিচ্ছি। উদয় হোয়াটসঅ্যাপে তিহানের পিকচার দেখে চমকে যায় আর পেশেন্ট রেখে সাথে সাথে বাসায় চলে আসে নিজ চোখে দেখার জন্য। কেবলই উদয়ের মন নরম হয়েছিল যে অতীতে যেটা হয়েছে হয়েছে, অনুর সাথে সে আর খারাপ ব্যবহার করবে না। কিন্তু অনুর আবারও বিশ্বাস রাখতে পারল না। উদয় বাড়িতে এসে অনুর ফোন চেক করে দেখে সত্যি তিহানকে ফোন দেওয়া হয়েছিল, যদিও অনু অনেকবার বলেছিল এই ফোন সে করেনি। আর তিহান কিভাবে এসেছে অনু সেটাও জানে না।
উদয় অনুকে বিশ্বাস করেনি, কিন্তু আজ তিহান আর ইফাকে একসাথে দেখে অবাক হচ্ছে উদয়। ইফা তাহলে সেদিন মিথ্যা বলেছিল। উদয় গাড়িতে গিয়ে বসে কপালে হাত চালাতে লাগে। কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। এমন সময় ওখান দিয়ে অনু যাচ্ছিল। অনুকে দেখে বেশ মন খারাপ লাগছে। উদয় অনুকে দেখে গাড়ি থেকে নেমে অনুর কাছে যায়। অনু উদয়ের থেকে বেশ কিছু দূরে এগিয়ে। হঠাৎ অনুর পায়ে কিছু একটা বেঁধে অনু পড়ে যেতে যায়। সাথে সাথেই তিহান গিয়ে অনুকে ধরার চেষ্টা করলে অনু নিজেকে সামনে নিয়ে বিরক্তি নিয়ে বলে, ডোন্ট টাচ মি ভাইয়া। তিহান বলে, অনু তোমার শরীর ঠিক নেই, আমি হেল্প করছি। অনু আরও বেশি বিরক্তি নিয়ে বলে, হেল্প? কিসের হেল্প? আজ অব্দি একটা হেল্প করেছেন আমাকে? আমাকে যদি একটা হেল্পও করতেন তাহলে আজ আমাকে উদয়ের অবহেলা নিয়ে বেঁচে থাকতে হতো না। অনু আমায় ভুল বুঝছো। লিসেন তিহান ভাই, এই পৃথিবীর মানুষ আমাকে বুঝিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক ছাড়া বাইরের মানুষ কখনো আপন হয় না। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেছি আমি। দেখো অনু, তুমি চলো, বসবে। মাথা গরম করো না প্লিজ। আমি তোমার খারাপ চাই না অনু। 2 হাত জোর করছি, আমার আর ভালো করতে হবে না আপনাকে। আমার এত উপকার আর সহ্য হচ্ছে না। আপনি কেন গিয়েছিলেন উদয়দের বাড়িতে? আমি কি ডেকেছিলাম আপনাকে? বলুন, ডেকেছিলাম কি না? আবার কি আশ্চর্যভাবে দেখি আমার নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন। কে দিয়েছিল ফোন আপনাকে? অনু, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমার নাম ধরে ডেকে আমাকে আর কোনো ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না প্লিজ। উদয়ের সামনে কি নাটকটাই না করলেন, আর কি বাজেভাবে মিথ্যা বললেন আমি আপনাকে ডেকেছিলাম। অনু, আমি ভেবেছি কলটা তুমিই দিয়েছিলে। একদমই মিথ্যা বলবেন না। আপনি যখন ওখানে পৌঁছে গিয়েছেন তার অনেক পরে আপনার নাম্বার ডায়াল করা। অনু, আমার মনে হয় কি উদয় এসব করেছে। উদয় প্ল্যান করে এসব করেছে যাতে তোমাকে ওর জীবন থেকে বাদ দিতে পারে। উদয় চায় না অনু তুমি ওর সাথে থাকো। আমি উদয়কে নিয়ে কোনো কথাই শুনতে চাই না। উদয় কেমন আমাকে চেনাতে হবে না। আমি সিয়ার থেকে সবটা শুনেছি। আপনাকে আমি ভাইয়ের মতোই জানতাম, আর আপনি কিনা আমাকে পছন্দ করতেন, উদয়ের সাথে চ্যালেঞ্জ করতেন। আমি উদয়কে ভালোবাসি এটা জানা সত্ত্বেও। উদয় আমাকে ভালোবাসে জেনেও এত নাটক কেন করলেন? উদয় তোমাকে ভালোবাসলে উদয়ের বাচ্চা কেন স্বীকার করছে না? উদয় কেন তোমাকে ঘৃণা করে? পৃথিবীতে কোনো ছেলে আছে কাউকে ভালোবাসলে তার বাচ্চাকে অস্বীকার করে? সেটা আমারই দুর্ভাগ্য। অনু রাগান্বিতভাবে তিহানের কাছ থেকে চলে যায়। সামনে অনুর মা বাবা দাঁড়িয়ে আছে। অনুর হয়তো কোনো কাজ আছে এখানে, তাই মা বাবার সাথে এসছে। উদয়ের হাত পা কাঁপছে অনু আর তিহানের কথা শুনে। আজ উদয় এইটুকু শিওর তিহানের সাথে অনুর কোনো রিলেশন নেই। অনু যে তিহানকে ভালোবাসে না, বা বাচ্চাটাও তিহানের না, তাহলে কি বাচ্চাটা সত্যি উদয়ের? কিন্তু উদয়ের কিছুই মনে নেই। যাকে কখনো স্পর্শ করেনি তার সাথে কিভাবে কি হয়? উদয়ের মাথায় এটাই ঢুকছে না। বেশ অনেকগুলো দিন আগের কথা। উদয় আর অনুর তখন চোখে চোখে কথা হতো। অনু উদয়কে তখনও মুখ ফুটে বলেনি সে উদয়কে ভালোবাসে। উদয় তখন মনে করত অনু দিন দিন তিহানের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। অনু উদয়কে বলেছিল, আমি একদিন তোমাকে ভালোবাসার সারপ্রাইজ দেব। উদয় সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেও অনুর সেই সারপ্রাইজ আর পায়নি। যেদিন অনু সারপ্রাইজ দিতে চেয়েছিল, সারপ্রাইজ হিসেবে দেখেছিল তিহান আর অনুর ঘনিষ্ঠতা। বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে উদয় দেখে একটা ছেলে বেলি ফুলের মালা বিক্রি করছে। উদয় একটা মালা নিয়ে ছেলেটির দাম বলার আগেই 1000 টাকা দিল। ছেলেটি বলে, ভাঙতি দেন। উদয় বলে, এটা তোমার, নিয়ে যাও। ছেলেটি বলে, সামান্য একটা মালা আপনি এত টাকা দিয়ে কিনছেন কেন স্যার? উদয় বলে, এটা সামান্য না, তার হাসিটা অসামান্য। সে খুব পছন্দ করে এই মালা। এই মালা দেখলেই তার মুখে অন্যরকম একটা হাসি ফুটে ওঠে। ছেলেটি আরেকটা মালা দিয়ে, এই মালাটা আপনার সেই তাকে দিবেন স্যার, তাহলে সে অনেক খুশি হবে। উদয় ছেলেটিকে বলে, ওই যে ব্লু কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে না, ওনাকে গিয়ে মালাটা দিয়ে এসো। ছেলেটি অনুর কাছে গিয়ে বলে, দিদি মালা নিবেন? দেখুন একদম তাজা ফুলের মালা। অনু ছেলেটিকে বলে, আমার মনে মরে গিয়েছে, এই মালা এখানে আমার হাতে শোভা পায় না। ছেলেটি বলে, এই মালা আপনার হাতে শোভা পায় বলে আপনার জন্য এনেছি। অনু ছেলেটির হাতে 100 টাকা দিয়ে বলে, এটা নাও, আর আমার মালা লাগবে না। ছেলেটি অনুর হাতে মালাটা দিয়ে বলে, এটা রাখুন, প্রিয়জনের দেওয়া জিনিস ফিরিয়ে দিতে নেই। মালাটা দিয়ে ছেলেটি চলে যায়। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির দিকে।
আর মনে মনে বলে, আমার যে কোনো প্রিয়জন নেই। সব কিছু হারিয়ে গিয়েছে জীবন থেকে। সে কোনোদিন একটি মালা দিয়ে আমায়ও বলবে না শুধুমাত্র তোমার খুশির জন্য এনেছি। সে কখনো ছোট ছোট খুশির কথা ভাববে না। অনুর বাবা মা বিদায় নিতেই অনু বাড়ির দিকে রওনা হতেই দেখে উদয় তার সামনে। উদয়কে দেখে ফুলের মালাটা মাটিতে ফেলে দেয় অনু। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে হাজারো অভিযোগ আর অভিমানে ভরা অনুর মুখ। উদয় কিছু না বলে ফুলের মালাটা মাটি থেকে তুলে প্রিয় জিনিসগুলা এভাবে অবহেলা করে ছুঁড়ে ফেললে তাদের বড্ড কষ্ট হয় অনু। ওর তো প্রাণ নেই, উদয় তাই কষ্ট বুঝবে না। যার প্রাণ আছে সে বোঝে এই অবহেলার কষ্ট। প্রাণ নেই তাই ওরা বলতে পারে না, ঠিক আমার মতো প্রাণ থাকতেও কষ্টের কথা বলতে পারি না। অনু উদয়ের দিকে তাকিয়ে বলে, অবাক লাগলো কথাগুলো শুনতে। বলেই সামনে হাঁটা দিল। উদয় অনুর হাত ধরে বলল, চলো গাড়িতে বসবে, একসাথে বাড়িতে যাব। সরি মিস্টার উদয়, আমি চাই না আমার মতো নিকৃষ্ট কাউকে আপনার পাশে বসিয়ে অস্বস্তিতে পড়েন। আমি আপনার আর বিরক্তের কারণ হতে চাই না। প্লিজ অনু, এই খারাপ মানুষটার সাথে না হয় আজকে চলো। খারাপ তো তুমি না উদয়, তুমি তো পবিত্র, আর অপবিত্র আমি। তোমার পায়ে ধরছি প্লিজ অনু। উদয়ের চোখ লাল হয়ে গিয়েছে। উদয় চোখের পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু অনুর চোখে স্পষ্ট উদয়ের চোখের পানি। অনু বুঝতে পেরে উদয়কে বলে, তোমার চোখে কিছু গিয়েছে দেখো, বলে একটা রিকশা ডেকে চলে যায়। উদয় অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অনুর রিকশার দিকে। প্রচণ্ড নেশা করে গায়ের কোট খুলে হাতে করে বাসায় ফিরেছে উদয়। গলায় টাইটা ঢিলে ঢালা একজন পেশাধারী মাতালের মতো বাসায় ফিরেছে উদয়। বাড়িতে ঢুকতেই বারান্দার সাইডে রাখা বড় মাটির ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। চিৎকার চেঁচামেচি করে অনু অনু করে ডাকছে। অনু দোতলা থেকে দেখছে উদয়ের এই ভয়ানক কাণ্ড। উদয় সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরে গড়িয়ে দিচ্ছে। রাগান্বিত কণ্ঠে ডাকছে, অনু, এই মুহূর্তে আমার সামনে না এলে আমি সব লণ্ডভণ্ড করে ফেলব। এমন কিছু করব অনু, কল্পনা করতে পারবে না তুমি। এই মুহূর্তে আমি তোমাকে চাই মানে চাই। সালেহা খালা অনুর হাত ধরে রেখেছে আর বলছে, আল্লাহর দোহাই লাগে অনুমা, তুমি যেও না। অনু সালেহা খালাকে বলে, খালা, উদয় আমাকে আজ আবার মারধর করবে। ও নেশা করলে প্রচুর মারে। এখন আমার এই অবস্থায় যদি আমার গায়ে হাত তোলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে খালা। আমি আর এগুলো মেনে নিব না। উদয়কে আমি আর প্রমাণ দিতে যাব না যে এই বাচ্চা তার। একটা মানুষের বোঝা উচিত অন্যের বাচ্চার জন্য কেউ মার খেয়ে পড়ে থাকে না। আমি ক্লান্ত খালা, আমি এখান থেকে চলে যাব, তবে আজই আমার শেষ মার খাওয়া উদয়ের হাতে। সালেহা খালা বলে, একদম চিন্তা করো না মা, তুমি কোনো একটা ঘরে লুকিয়ে থাকো, ভেতর থেকে একদম দরজা লাগিয়ে দেবে। উদয় বাবা যেন কিছুতেই খুঁজে না পায়। খালাও নিচতলার সবগুলো রুম রান্নাঘর খুঁজে দেখেছে, না কি করছে, নিচে কোথাও আমি নেই। তার মানে উদয় বুঝে গিয়েছে আমি উপরে আছি। আমি দরজা লাগিয়ে রাখলে ও দরজা ভেঙে ফেলবে। উদয় অনুকে ডাকাডাকি করেই যাচ্ছে। উদয় এবার নিচতলা থেকে দোতলায় রওনা হয়। উদয়ের বাবা বলে, দাঁড়াও, আজ যদি অনুমায়ের গায়ে হাত তোলো তাহলে এ বাড়িতে অনেক কিছু হয়ে যাবে। রোজ মাতলামো করা শুরু করেছ, বেরিয়ে যাও এক্ষুনি আমার বাসা থেকে। তোমার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারবো না দেখছি। মানুষ আমাকে কি বলবে, ছি, যে আমার ছেলে নিয়মিত নেশা করে বউকে মারে। উদয় কোনো কথার উত্তর না দিয়ে বলে, অনুকে ডেকে দাও বাবা। উদয়ের মা বলে, বারবারের লিমিট আছে উদয়, তুমি সব কিছুর সীমা লঙ্ঘন করে ফেলেছ। আমার লজ্জা লাগছে তোমার মতো সন্তানের জন্ম দিয়েছি বলে। আজকের পর আর মা বলে ডাকবে না আমায়, বেরিয়ে যাও বাড়ি থেকে। অনুর গায়ে হাত দিলে আজ আমাদেরও হাত উঠবে। উদয় কারো কথার কোনো উত্তর না দিয়ে সোজা দোতলায় চলে যায়। উদয়ের মা বাবা উদয়ের পিছু পিছু আছে। তারা উদয়কে বিভিন্নভাবে খারাপ কথা বলে যাচ্ছে, কিন্তু উদয় পাত্তা দিচ্ছে না কোনো কিছুতে। অনু অনু করে ডেকে যাচ্ছে উদয়, কিন্তু অনু কোনো কথার উত্তর দিচ্ছে না। অনু ভয়ে চুপসে আছে। ভয়ে বুক কাঁপছে অনুর, কারণ উদয়ের মার খুব সাংঘাতিক মার। দোতলার সব রুম তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও নেই। উদয় খেয়াল করে সালেহা খালার পিছে লুকিয়ে আছে অনু। উদয় এক পা করে অনুর দিকে এগিয়ে থাকে। সালেহা খালাসহ উদয়ের মা বাবা উদয়কে আটকানোর চেষ্টা করছে। উদয় ওর নিজের মতো করে এগোচ্ছে। অনু চোখ বন্ধ করে বলতে থাকে, আমি মেনে নিচ্ছি এই বাচ্চা আমার না, তবুও আমার গায়ে হাত দিও না, দোহাই তোমার।
আমার বাবা মায়ের হাতে আমাকে তুলে দাও প্লিজ। আমি আর কোনোদিন আসবো না তোমার জীবনে। উদয় সবাইকে অবাক করে দিয়ে অনুকে হ্যাচকা টান দিয়ে এনে বুকের সাথে জড়িয়ে ধরে। সালেহা খালা, উদয়ের মা বাবা সবাই অবাক হয়ে যায়। তারা কি ভেবেছিল আর কি হলো। নেশাক্ত অবস্থায় উদয়ের খেয়াল নেই তার মা বাবা দাঁড়িয়ে আছে। উদয় অনুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, আজ আমার সাথে গাড়িতে আসলে না কেন? আমার খুব ইচ্ছা করছিল তুমি আমার পাশে এসে বসবে। আমি তোমার সঙ্গ পেতে মনে চাচ্ছিল। অনু, আমার কেমন পাগল পাগল লাগছে তুমি ছাড়া। আমি এত খারাপ কিভাবে হয়ে গেলাম অনু? দেখো অনু, এরা সবাই আমাকে কত খারাপ ভাবে। আমি নাকি তোমাকে মারব? আমি কি সত্যি তোমার গায়ে হাত তুলতে পারি? অনু, এরা আমাকে তোমার কাছে আসতে দিতে চাইছিল না। আমার যে তোমাকে দেখতে চাওয়ার তীব্র তৃষ্ণা পেয়েছিল। অনু, আই লাভ ইউ অনু। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমার হার্টবিটের স্পন্দন শোনো অনু। এইখানে তোমার জন্য কত যন্ত্রণা। অনু, এই খারাপ হয়ে ছেলেটাকে আগের উদয়কে পরিণত করো না, না হয় আমাকে মেরে ফেলো। আমার হৃদয় অনেক আগেই তোমাদের সমর্পণ করেছি। অনু অবাক হয়ে যায় উদয়ের এমন কথা শুনে। উদয়ের বুকে দীর্ঘ ক্লান্তির নিঃশ্বাস নিচ্ছে অনু। দু চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এ যেন ভীষণ ক্লান্তির পরে স্বস্তি। উদয় অনুর পেটে হাত দিয়ে বলে, এই বেবি, তুই কি সত্যি আমার? তুই যদি সত্যি আমার হস, তাহলে তোর মাম্মাকে কেন বলিস না পাপ্পার কষ্ট হয়? পাপ্পা সেটা বোঝাতে পারে না। তোর মাম্মাকে বল পাপ্পার কষ্ট দূর করে দিতে। পাপ্পার মনের মাঝে অনেক কষ্ট। তুই আর তোর মাম্মা আমাকে খুব ঘৃণা করিস, তাই না? আমি তোদের ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি তোর মাম্মাকে কখনো বুঝতে চেষ্টাই করিনি। তোর মাম্মা কেন আমাকে বোঝাতে পারে না? কেন আমার সন্দেহ দূর করতে পারে না? আই লাভ ইউর মাম্মা বলেই উদয় ঘুমিয়ে যায় অনুকে জড়িয়ে ধরা অবস্থায়। অনু তাকিয়ে দেখে উদয়ের মা বাবা, সালেহা খালা তাকিয়ে আছে, সবাই যেন আজ হতবাক। অনু উদয়ের বাবাকে বলে, বাবা, উদয়কে একটু ধরুন। উদয়ের বাবা উদয়কে রুমে শুয়ে দিল। কেউ কিছু না বলে যে যার জায়গা ছেড়ে চলে গেল। অনু উদয়ের কপালে হাত দিয়ে উদয়ের পাশে বসে আছে। এমন সময় ইফা অনুর রুমে প্রবেশ করে। ইফা যেন খুব ব্যস্ত হয়ে পড়েছে উদয়কে দেখে। ইফা অনুকে বলে, কি হয়েছে উদয়ের? ও তো এত সকালে ঘুমোয় না। উদয়ের চোখে মুখে ইফা হাত দিয়ে দেখতে গেলে অনু ইফার হাতটা এক ঝটকা মেরে সরিয়ে দেয়। ইফা অবাক হয়ে তাকিয়ে থাকে। অনু বলে, কারো রুমে প্রবেশ করলে তার অনুমতি নিতে হয়। এতটুকু ভদ্রতা কি তোমার নেই? বিশেষ করে আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, সেখানে না বলে অসভ্যতার মতো প্রবেশ করলে? প্রাইভেট প্লেসে এভাবে কেউ আসে? অনু, এভাবে কথা বলছো কেন? আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছি। আর একটা কথা ইফা, অনু কখনোই ভেজা বিড়াল ছিল না, প্রতিবাদী মেয়ে ছিল। মাঝখানে আমার জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাকে নিশ্চুপ জগতে নিয়ে গিয়েছিল। কিন্তু আমার সন্তান আমাকে আবার মনে করে দিয়েছে তার মা কোনো ভুল করেনি, তাই কারো অন্যায় আবদারে আর চুপ করে থাকবে না। অনু, তুমি কি আমার উপরে রাগ করেছ? দেখো ইফা, তুমি আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কেউ না যে তাই তোমার উপর রাগ করতে হবে। মানুষ যাকে ভালোবাসে তার উপর রাগ দেখায়, যেমন উদয়। উদয় আমাকে ভালোবাসে তাই রাগ দেখায়। আমার বেবি আমাকে বুঝিয়েছে ওদের পাপ্পা ওদের মাম্মাকে প্রচণ্ড ভালোবাসে বলে এই রাগ। উদয় তোমাকে ভালোবাসে অনু? হ্যাঁ, ভালোবাসে। সেটা উদয় আজ নিজে মুখে বলেছে। তুমি এখন আসতে পারো ইফা। তোমার এখানে থাকাটা আমি পছন্দ করছি না। কিন্তু কেন অনু? আমি থাকতে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার দেখার তুমি কে? আমার সামনে তুমি ওকে স্পর্শ করার সাহস কিভাবে পাও? তুমি কিন্তু আমায় অপমান করছো অনু। আমি কিন্তু এতদিন তোমার পাশে থেকে সাপোর্ট করেছি। তুমি আমাকে কতটা সাপোর্ট করেছো সেটা আলাদা করে না বললেও হবে। তিহানকে আমার ফোন থেকে ফোন দিয়ে আবার উদয়কে ডেকে এনে উদয়ের সামনে আমাকে খারাপ প্রমাণিত করে কি লাভটা হয়েছে শুনি? উদয় আমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছে, এটাই তো চেয়েছিলে। কিন্তু সত্য দিনের আলোর মতো ইফা, একদিন তা প্রমাণিত হয়ই। এমন সময় উদয় অনু অনু করে ডাকতে থাকে। অনু ইফার দিকে তাকিয়ে বলে, প্লিজ গো ইফা, আমাদের একটু আলাদা টাইমের প্রয়োজন। ইফার রাগ আর অপমানে বাইরে বেরিয়ে আসে। অনু আসলে জানে না যে ইফা উদয়কে ভালোবাসে। এ বিষয়টা উদয় জানলেও কখনো সিরিয়াসলি নেয়নি। উদয় চোখ পিটপিট করে তাকিয়ে নেশা নেশা কণ্ঠে অনুর হাত ধরে উদয়ের পাশে শুয়ে দেয়। উদয় অনুর চোখে মুখে বেশ কতগুলো চুমো দিতে থাকে।
উদয় অনুকে বুকের সাথে নিয়ে সারা রাত নেশার ঘরে প্রলাপ বকতে বকতে ঘুমিয়ে যায়। আর অনু উদয়ের বলা আর করা সব কাজগুলো ফোনে ভিডিও করে রাখে। অনুকে বুকের সাথে জড়িয়ে গায়ের সাথে লেপ্টে নিয়ে শুয়ে আছে উদয়। অনুর লম্বা চুলগুলো উদয়ের চোখে মুখে পড়ে আছে। একদিন যে ছেলেটা খুব বেশি গোছালো ছিল, সে আজ এতটা অগোছালো। সেদিন উদয় ভুল বুঝে অনেক বাজে ব্যবহার করেছিল, যার জন্য অনুর মনে প্রচণ্ড অভিমান দানা বেঁধেছে। অনু মনে মনে ঠিক করে নিয়েছে সে উদয়ের থেকে আলাদা থাকবে কিছুদিন। খুব ভোরে ব্যাগপত্র গুছিয়ে অনু বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উদয়ের মা বাবা, সালেহা খালা সবাই আটকানোর চেষ্টা করলেও অনু কারো কথাই শোনে না। সে আর উদয়ের সাথে থাকবে না। যদিও উদয়ের মা বাবার খুব বেশি জোর নেই এই মুহূর্তে অনুকে আটকানোর, তাই দু একবার বলেছে। সালেহা খালা উদয়কে এসে ডাকে, উদয় বাবা, অনুমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। উদয়ের কানে কথাটা যেতেই ঘুম চোখ থেকে পালিয়ে গেল। উদয় চট করে বাইরে এসে দেখে অনুর হাতে ব্যাগ। মোটামুটি অনু রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য। উদয় অনুর সামনে মাথা নিচু করে বলে, অনু, কোথায় চলে যাচ্ছ? এই নরক থেকে মুক্তি নিচ্ছি। বেবিটার ডেলিভারি হলেই ডিভোর্স পেপারটা পেয়ে যাবেন ডাক্তার উদয় চৌধুরী। ডিভোর্স কথাটা শোনার জন্য উদয় এই মুহূর্তে প্রস্তুত ছিল না মোটেও। উদয়ের বুকের পাঁজরে এক অস্থিরতা শুরু হলো। বুকে চিনচিন ব্যথাও শুরু হলো। উদয় অনুকে আটকাবে, বাট কি বলে আটকাবে? সেই অধিকারটাও এতদিনে হারিয়ে ফেলেছে উদয়। কী বা বলবে? কোন অধিকারে বলবে অনু থেকে যাও? শুধুমাত্র অনু বলে এতদিন থেকেছে, অন্য কেউ হলে থাকতো না। উদয় নরম কণ্ঠে বলে, কোথায় যাবে অনু? এখানে থেকে মার খেয়েছি বলে এটা ভাবার কারণ নেই যে আমার কোথাও যাবার জায়গা নেই। আমার মা বাবা কি মরে গিয়েছে উদয়? নাকি আমার ভাত কাপড় তারা দিতে পারবে না? আমার মা বাবাকে আমি কখনো বলিনি তোমার এই বাজে ব্যবহারগুলা বললে ওনারা কষ্ট পাবেন, তাই বলিনি। তোমার কথাও যাওয়া হবে না অনু। তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নেই যার জন্য এখানে থাকতে হবে। রোজ নেশা করে সে নিজের স্ত্রীর সাথে অসভ্য আচরণ করে তার সাথে থাকা সম্ভব নয়। আর কি সে স্ত্রী? আমি তো চরিত্রহীনা। আমাকে তো স্ত্রী বলে মেনেই নাওনি। আমি নাকি টাকার জন্য বিয়ে করেছি বলেই 20 লাখ টাকা উদয়ের মুখের উপর ছুঁড়ে ফেলে দিলে অনু। এই নাও টাকা। মেয়েরা ডিভোর্স চায় টাকার জন্য, আর আমি তোমাকে টাকা দিয়ে গেলাম। আমি প্রমাণ করে দিলাম সব মেয়ে টাকার জন্য বিয়ে করে না, কিছু মেয়ে ভালোবাসারও পাগল হয়। অনু শোনো, ব্যাস উদয়, অনেক শুনেছি আমি, আর নয়। আমার যদি টাকার লোভী হতো তাহলে তিহানকে আমি বিয়ে করতে পারতাম। তিহানের কি তোমার থেকে টাকা পয়সা কিছু কম আছে? দুঃখিত, তোমাকে আমি ছোট করার জন্য কথাটা বলিনি। আমাকে কখনো কোনো টাকাওয়ালা ছেলে প্রপোজ করেনি উদয় যে টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে। শুধুমাত্র ভালোবাসার জন্য এসেছিলাম তোমার কাছে। একটা মেয়ে নির্লজ্জের মতো তোমার বাবাকে বলতে হয়েছে তার ছেলের সন্তান আমার পেটে। কতটা অসহায় ছিলাম আমি সেদিন ভাবতে পারো? একটানা 2টা মাস আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। একটা কুমারী মেয়ে আমি। সমাজ আমাকে কি উপাধি দিত উদয়? আমাকে সবাই চরিত্রহীনা বলতো। আমার মা বাবাকে সমাজের মানুষ থুতো দিত। আমি পারিনি সেদিন আমার ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে। শুধুমাত্র তোমার অংশ আমার গর্ভে ধারণ করেছি বলে তোমার কাছ থেকেই বারবার চরিত্রহীনা কথাটা শুনেছি। দিনের পর দিন কি মানসিক যন্ত্রণা আমি সহ্য করেছি সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি তো চাইলেই পারতাম এই বাচ্চাটাকে মেরে ফেলতে, কিন্তু আমি পারিনি তোমার ভালোবাসার চিহ্নকে খুন করতে। আর এই একটা মাত্র অপরাধে আজ আমি চরিত্রহীনা। এই কাহিনী অনেক হয়েছে, আর নয়। বাই ফরএভার। দেখা হবে বাচ্চা সহ কোর্টে। অনু যা খুশি বলো, কার বাচ্চা কি এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না, বাট আমাকে ছেড়ে যেও না। একটা নেশাখোর অসভ্য মাতালের সাথে একদিনও না। অনু, আমি নেশা করেছি কিন্তু অসভ্য নই। তুমি অনেক বড় অসভ্য। আমার সাথে খুব বেশি অসভ্যতা করেছ। আমি কোনো অসভ্যতা করিনি। উদয় অপরাধীদের মতো অনুর সামনে 2 হাত জোর করে বলে, আমি কি কি অন্যায় করেছি তার জন্য আলাদা আলাদাভাবে ক্ষমা চাওয়া সম্ভব নয়। আগামী কয়েক জন্ম ধরে ক্ষমা চাইলে শোধ হবে না। শুধু বলবো, ক্ষমা করে আমায় অনু। তুমি তো আমার পরিণীতা। তুমি ক্ষমা না করলে আমার যে এই জীবনে আর মানসিক শান্তি আসবে না। কাল রাতে কী করেছো ভেবে দেখো। কি করেছি? কাল তুমি নেশাক্ত অবস্থায় আমার সাথে অসভ্যতা করেছ। উদয় রাগান্বিত কণ্ঠে বলে, অনু,
চলে যাবে তাই বলে এত বড় অপবাদ দিয়ে যাবে? অনু উদয়ের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে ফোনের ভিডিওটা বের করে দেখায়। উদয় অবাক হয়ে যায় দেখে। উদয় নেশাক্ত অবস্থায় অনুকে পাগলের মতো চুম্বন করছিল। অনুর সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। নেশাক্ত অবস্থায় অনুকে বলছিল, আমাকে ছেড়ে যেও না। আরও বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত থাকে। উদয় অনুর হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা আরও কয়েকবার দেখে। উদয় আশ্চর্য হয়ে যায় নিজের কাজ দেখে। অনু, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। এগুলো আমার অজান্তে কখন কিভাবে হয়েছে আমার কিছুই মনে নেই। বিলিভ মি অনু, আমার কিছুই খেয়াল নেই। আমি এমন ছেলে না অনু। তুমি তো জানো আমি কেমন, তুমিও তো জানতে আমি কেমন। কখনো কি বিলিভ করেছো আমায়? অনু নেশার ঘরে কিছুই মনে নেই আমার। অনু বলে, তার জন্য দায়ী কে উদয়? আমি নাকি অন্য কেউ? তুমি নেশা করবে, সেই অবস্থায় যে কাজগুলো করবে তার দায়ভার তুমি নেবে না? বাহ, খুব ভালো। আজ আমি চলে যাচ্ছি। যেদিন মনে পড়বে সেই রাতের কথা, সেদিন ফিরে আসবো, তার আগে নয়। উদয় চেয়েও পারেনি অনুকে আটকাতে। অনু সিঁড়িতে নামছিল। এমন সময় উদয়ের কাজিন, বছর 5 বয়স হবে, অনুর হাত ধরে বলে, ভাবি আসো, আজ আবার পড়ে যাওয়া গেমটা খেলি। অনু বলে, আজ না সোনা, অন্যদিন খেলবো। না, তোমার মন খারাপ দেখা যাচ্ছে। তোমার মন খারাপ হলে যে গেমটা খেললে মন ভালো হয়ে যায়, সেটা আজও খেলবো। তুমি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছ। দাঁড়াও, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। উদয় দাঁড়িয়ে দেখছে। এমন সময় পুচকিটা একতা তেলের বোতল এনে সিঁড়িতে ছড়িয়ে দিয়ে বলে, এখন এরপর দিয়ে হাঁটো। অনু অবাক হয়ে যায় পুচকিটার কথা শুনে। অনু বলে, এগুলো কি করছো পুচু সোনা? ভাবি, এটাই তো তোমার পছন্দের খেলা। কে বলেছে? ইফা আপু বলেছে আমাকে। আগের দিন তো এভাবেই তোমার মন ভালো করে দিলাম, আর তুমি পড়ে গেলে। অনু আর উদয় দুজনেই অবাক হয়ে যায়। তার মানে সেদিন এই সবটাই ইফাই করেছিল। ইফা অনুর করা অপমানের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এদিকে ইফা অনুকে বুঝিয়েছিল তেলটা উদয়ই ফেলেছে। অনুর তখন ইফাকে নিয়ে ভাবার টাইম ছিল না। ব্যাগ নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যায়। কেটে গেছে 1 মাস। অনু উদয়ের সাথে কোনো যোগাযোগ করেনি। উদয় চেয়েও পারেনি। অনুর মা বাবা সবটা শুনে তারাও চায় না তাদের মেয়ার উদয়ের সাথে থাকুক। অনুর মা বাবা উদয়ের বাড়িতে বলে দিয়েছে উদয় যেন আর যোগাযোগের চেষ্টা না করে। 6 মাসের গর্ভবতী অনু উদয়ের সাথে 2 মাসে কোনো যোগাযোগ করেনি। কতদিন হয়ে গেছে অনু উদয়ের দেখা হয় না, কথা হয় না। উদয় আজ 100 বারের বেশি কল দিয়েছে, অনু ধরেনি। অনু চায় উদয়ের সব মনে পড়ুক, তবেই সে ফিরে যাবে। হালকা হালকা শীত পড়েছে। ফ্যানের বাতাসে বেশ ঠান্ডা লাগছে। অনু ফ্যানটা বন্ধ করে আলমারি খুলে বাইরে কিছু শাড়ি তুলতে রাখতে যেতেই কাপড়ের ভাঁজ ভেঙে বেশ কতগুলো শাড়ি নিচে পড়ে গেল। শাড়িগুলোর মাঝে বেশ কয়েকটা শাড়ি উদয়ের। উদয় বিয়ের আগে সালেহা খালাকে পাঠাতো। শাড়িগুলো তুলে বিছানায় নিয়ে অনু হাত বোলাচ্ছে। এই শাড়িগুলোর সাথেই জড়িয়ে আছে তার কত স্মৃতি। এমন সময়ে অনুর মা রুমে প্রবেশ করে বলে, যে মানুষটার শাড়িকে এতটা যত্নে করিস, মানুষটা কেন ফিরিয়ে দিচ্ছিস মা? একটা কথা বলি মা, অনু, আমার কি মনে হয় জানিস? উদয় নিজেও খুব অনুতপ্ত। কাল দেখলাম অনেক শুকিয়ে গিয়েছে ছেলেটা। আমার হাত ধরে খুব কাঁদছিল। একটা ছেলে তো সহজে কাঁদে না। উদয়ের সমস্যাটা আমি বুঝতে পারছি। একদিকে তোকে ভীষণ ভালোবাসে, অন্যদিকে তোর পেটে অন্যের বাচ্চা ভেবে অস্বস্তিতে আছে। তোর থেকে উদয়ের যন্ত্রণা বেশি। একটা কথা তো আর অস্বীকার করা যায় না মা। উদয় সারাটা জীবন তোকে পাওয়ার জন্য একটা জনম কাটিয়ে দিয়েছে। সেই উদয় তোকে অবিশ্বাস করেছে নিশ্চয়ই। এমন কিছু হয়েছিল যেটা উদয়কে অনেক কষ্ট দিয়েছিল। তোর খুঁজে বের করা উচিত। এমন কি হয়েছিল? কি জন্য ও তোকে সন্দেহ করে? মা, ও তিহানকে নিয়ে সন্দেহ করে। একটা ছেলেকে একেবারে খালি খালি সন্দেহ করে অনু? যেহেতু বারবার তিহানের নাম বলছে, নিশ্চয়ই তিহান উদয়কে এমন কিছু বলেছে বা করেছে যার জন্য উদয় ভুল বুঝতে বাধ্য হয়েছিল। এতদিনে তোর খুঁজে বের করা উচিত ছিল তিহান আসলে কি করেছে। মা, আমি আমার আর উদয়ের ব্যাপারে সবটা তিহান ভাইয়াকে বলতাম। আমাকে উনি সবসময় সাহায্য করেছে, সাপোর্ট করেছে। তিহান ভাইয়া আমাকে যেভাবে বুঝাইছে তাই বুঝেছি। আমি সিয়ার থেকে সবটা জেনেছি। তিহানকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে, কিন্তু উদয়ের কি উচিত ছিল না একটা বার আমাকে বিশ্বাস করা? ও আমাকে এতটাই ভালোবাসতো যদি, তাহলে অন্তত একটা বার উচিত ছিল আমাকে সবটা খুলে বলা। অনুর মা অনুকে বলে, মা অনু, তোর জীবন তুই ভেবে দেখ আরেকবার।
আমরা তোকে কোনো কিছু নিয়ে জোর করব না। এমন সময় সিয়া ফোন দেয় অনুকে। অনু ফোন রিসিভ করতেই সিয়া বলে, উদয় অ্যাক্সিডেন্ট করেছে। অনু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তুই একটু দেখে এসে আমাকে বলবি প্লিজ, উদয় কেমন আছে? কেন, তুই যাবি না অনু? না, যাব না। কেন অনু? যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সেখানে গিয়ে লাভ কি? তোর কি খারাপ লাগছে না অনু? আমার ভালো খারাপে কারো কিছু যায় আসেনি কখনো। একটা অনুরোধ প্লিজ, আমাকে জানা উদয় কেমন আছে, সিরিয়াস কিছু হয়নি তো? সিয়া বলে, আমি হসপিটালে এসেছি অনু। আজ তোকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, যেটা শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। কি কথা? তুই সেদিন তিহানের কাছে একটা চিঠি দিয়েছিলি যে তুই উদয়কে ভালোবাসিস, উদয়ের জন্য পৌর পার্কে অপেক্ষা করবি। কিন্তু তিহান তোকে দিয়ে তিহানের প্রেমিকাকে দেওয়ার জন্য যে চিঠি লিখিয়েছিল, সেটাই তিহান উদয়কে দিয়ে বলেছিল যে তুই চিঠিটা তিহানকে দিয়েছিস। সেই বৃষ্টি রাতে তুই তিহানের কাছে চিঠি দিতে গিয়েছিলি উদয়ের জন্য, আর তিহান সেটার অপব্যবহার করেছে। তোর ড্রেসের মতো হুবহু সেম ড্রেস বানিয়ে তিহান ওর গফকে দিয়ে দিয়েছিল, আর মেয়েটার সাথে বাজে রিলেশন করেছে। তারই ভিডিও করে উদয়কে দেখিয়েছে, আর এমনভাবে এডিট করেছে ওই মেয়েটার ফেসে তোর ফেস লাগিয়ে দিয়েছে। তিহান এতটাই খারাপ যে তোকে পাওয়ার জন্য অন্য একটা মেয়েকে ইউজ করেছে। উদয় দেখে সেদিন থেকে নেশা করা শুরু করেছে। উদয় নিজের প্রাণের থেকেও তোকে বেশি ভালোবাসত অনু। প্রাণের থেকে প্রিয় মানুষটার এমন বাজে ভিডিও দেখলে কার ভালো লাগে? এমনকি তিহান প্রায় এমন ভিডিও দেখাতো উদয়কে, যেটা দেখে উদয় বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। অনু এবার ভেবে দেখ উদয় কতটা কষ্ট পেয়েছিল তোকে না পাওয়ার যন্ত্রণার। তিহান যখন বারবার উদয়কে বলতো অনুর সব কিছু দিয়ে তিহানকে ভালোবাসে, উদয়ের মনের ক্ষতটা দেখ অনু। উদয় যে বেঁচে আসে সেটাই অনেক বড় ব্যাপার। উদয়ের অবস্থা ভালো না অনু, পারলে একবার দেখতে আয় প্লিজ। অনু ফোনটা কেটে অনুর মা বাবাকে সাথে নিয়ে হসপিটালে গেল। উদয়ের কেবিনে ইফাও উপস্থিত। উদয়ের অ্যাক্সিডেন্ট শুনে ইফা এসেছে। কেবিনের বাইরে সবাই বসে আছে। ডাক্তার একজন একজন করে অ্যালাউ করেছে দেখা করার জন্য। অনু গিয়ে দেখে যে ইফা ভেতরে উদয়ের মাথার পাশে তোল নিয়ে বসে আছে। ইফা উদয়ের কাছে জানতে চাইল এভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। উদয় উত্তর দিল, ইচ্ছাকৃতভাবেই হলো। ইচ্ছাকৃতভাবে মানে? আমি নিজেকে শাস্তি দিতে এমনভাবে বেখেয়ালভাবে রাস্তা ক্রস করছিলাম যাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। যদি বড় কিছু হয়ে যেত, বড় কিছু হতেই এমন করেছি। আমি বেঁচে থাকতে চাইনি তাই। এসব পাগলামির কারণ কি উদয়? অনু মানে? এসবের মানে অনু। আমি অনুর জন্য এমন করেছি। কি লাভ তাতে উদয়? যে ছেড়ে চলে গিয়েছে তার জন্য এমন পাগলাম করে? অনুকে আমি যতটা আঘাত দিয়েছি ততটা নিজে পেতেই নিজেকে ক্ষত করেছি। উদয় যে তোমাকে ভালোবাসে তার দিকে ফিরেও তাকিয়ে দেখলে না। যে প্রতিটা মুহূর্তে তোমাকে চায়, যে তোমাকে ভীষণ ভালোবাসতে চায় উদয়, আমার দিকে তাকিয়ে দেখো উদয়। এতদিন আমি বলতে পারিনি তোমাকে, ভেবেছি তুমি একদিন না একদিন ঠিকই আমাকে বুঝবে, কিন্তু না, তুমি আজও অনুকে নিয়েই পড়ে আছো। ভেবেছিলাম অনুকে ঘৃণা করো, হয়তো আমাকে মেনে নেবে, কিন্তু তোমার মনে বিন্দুমাত্র জায়গা আমার জন্য নেই। ইফা, আমার ঘৃণাতে অনু, আমার অবহেলাতে অনু, আমার ভালোবাসাতে অনু, আমার ভালোবাসার প্রথম এবং শেষ শব্দ অনু। এসব কি বাজে কথা বলছো তুমি? আমাকে ভালোবাসো প্লিজ। ভালো লাগছে না এগুলো শুনতে। অনু দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ইফার চোখ পড়ল অনুর দিকে। ইফা উঠে এসে অনুকে বলে, তোমার এখানে কি চাই? ওদের পাশে এখন আর তোমাকে প্রয়োজন নেই। তুমি চলে গিয়েছি, এখন কি চাই তোমার? যাও এখন। অনু ইফাকে বলে, তোমার সাথে বোঝাপড়াটা পরে সেরে নেব। এখন আমার স্বামী অসুস্থ, সো লিভ হেয়ার। ইফা অনুকে কিছুতেই ঢুকতে দেবে না। উদয় অনুর কণ্ঠ শুনে অনুর নাম ধরে ডাক দেয়। অনু ইফাকে এক ঝটকা মেরে ফেলে দিলে বলে, তোমার সাথে অনেক বোঝাপড়া আছে আমার। ভেবো না আমি কিছুই জানি না। নিজের তেল ফেলে উদয়কে ফাঁসাতে চেয়েছিলে তুমি, বলি অনু কেবিনের মাঝে প্রবেশ করে। অনু উদয়ের পাশে টুলে বসে উদয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিল। উদয় খুব খারাপভাবে ক্ষত বিক্ষত হয়েছে, অনেক রক্ত ঝরেছে। অনু কেঁদেই যাচ্ছে। উদয় অনুকে বলে, এভাবে কাঁদছো কেন? আমার কিছুই হয়নি। তোমার শরীরে যতটা আঘাত আমি করেছি সে তুলনায় এটা কিছুই না। হসপিটালে উদয়ের হাত ধরে বসে আছে অনু। উদয়ের অ্যাক্সিডেন্টের কারণ জানতে চাইলে উদয় বলে,
সে অনুকে অনেক অত্যাচার করেছে, অনুকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে, যেটা উদয়কে মানসিক শান্তি দিচ্ছিল না। অনুকে দেওয়া আঘাত নিজে নিতে উদয় অ্যাক্সিডেন্ট করেছে। উদয়ের মুখ থেকে একথা শুনে অনু আরও ভেঙে পড়েছে। অনুর চোখের পানিতে উদয়ের হাত ভিজে যাচ্ছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। উদয় অনুকে বলে, আমার বেবি কেমন আছে? আমার বেবির কথাটা শুনেই অনুর মনে প্রলয় শুরু হলো। এই কথাটা শুনবে বলে অনু এত কষ্ট সহ্য করেছে। কাল রাতে একটা পেশেন্ট তার বডির একটা সমস্যা দেখাতে ভিডিও পাঠিয়েছিল। আমি গ্যালারিতে ভিডিও দেখতে গিয়ে হঠাৎ একটা ভিডিওয় চোখ পড়ল। আমার অজান্তে কখন এই ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। ভিডিওটা দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। অনু, আমি কখনোই কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না। সে রাতে তোমার আমার মাঝের ঘটে যাওয়া ঘটনা আমি জানি না কিভাবে আমার ফোনে ভিডিও হয়ে গিয়েছিল। অনু, আমি তখনই নিশ্চিত হয়েছি সব অপরাধ আমার। তোমার গর্ভে আমারই সন্তান বড় হচ্ছে। অনু, আমি খুব খারাপ। এই খারাপ আমিটার ওপর তোমার কোনো অধিকার নেই। আমার সন্তান তো পেটে থেকেই জেনে গিয়েছে ওর বাবা কতটা খারাপ বাবা। ওর জন্মের আগেই আমি মরে যেতে চাই। সারাটা জীবন তুমি আর আমার সন্তান আমাকে অপরাধীর চোখে দেখবে, এটা আমি মেনে নিতে পারবো না। অনুকে কথাগুলো বলার সময় উদয় খুব কাঁদছিল। উদয়ের কান্না দেখে অনু নিজেকে সামলাতে না পেরে অনুও কেঁদে ফেলে। অনু উদয়কে বলে, আমি তো শারীরিক আঘাত পেয়েছি, তুমি যে মানসিক আঘাত পেয়েছ। শরীরের আঘাত সহ্য করা যায়, কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। অনু কাঁদতে কাঁদতে উদয়কে বলে, উদয়, আই এম সরি উদয়, সব কিছুর জন্য আমিই দায়ী। সম্পর্কে কখনো তৃতীয় পক্ষকে পার্সোনাল কথা বলতে নেই। উদয়ের তিহান আমার সরলতার সুযোগ নিয়ে এত কিছু করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে তিহান এতটা শত্রুতা করবে আমাদের সাথে। আমি জানতাম না তিহান তোমাকে খারাপ ভিডিও এডিট করে দিত। উদয়, আমার খুব কষ্ট হচ্ছে এসব ভেবে। এতদিন তুমি মানসিকভাবে কতটা যন্ত্রণা সহ্য করেছ। মনের যন্ত্রণা সহ্য করা যায় না, এটা খুব কষ্টের ব্যাপার। আমি আমার রাগ, অভিমান, কষ্ট সব ভুলে গিয়েছি। বিচ্ছেদের পরও যে ভালোবাসা ফিরে আসে সেটা হলো শুদ্ধতম ভালোবাসা। রাগ, অভিমান আছে বলে হয়তো ভালোবাসার গভীরতা বোঝা যায়। সত্যিকারের ভালোবাসা একদিন একদিন ঠিকই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে পরস্পরের কাছে আসে। উদয়ের অনুর মাঝের সব ভুল বোঝাবুঝির অবসান হলো অবশেষে। অনু উদয়ের কাছে জানতে চাইল সেদিন এমন কি হয়েছিল যার জন্য উদয় এতটা ভুল বুঝেছিল। উদয় তখন অনুকে সেই কাল রাত্রির বর্ণনা দিয়ে দিল। তিহান সেদিন আমাকে বলেছিল তুমি তিহানকে ভালোবাসো আর তিহানের সাথে দেখা করবা। তিহান আমাকে ফোন দিয়ে নিয়ে গিয়েছিল। সেদিন আমি তোমার মুখে অনেক হাসি দেখেছিলাম। তোমাকে তিহানের সাথে দেখে মেনে নিতে পারিনি। তিহান সাথে সাথে আমাকে একটি ভিডিও পাঠিয়ে দিয়েছিল, যেটা এডিট করা ছিল আমি বুঝতে পারিনি। তাছাড়া তোমার লেখা স্পষ্ট হাতের লেখা চিঠি দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। অনু কাঁদতে কাঁদতে উদয়কে বলে, সেদিন সেই হাসিটা তোমার জন্যই ছিল পাগল। আমি তিহানকে বলেছিলাম তিহান যেন তোমাকে জানিয়ে দেয় তোমার অনু তোমাকে ভালোবাসে। দুজনের চূড়ান্ত ভুল বোঝাবুঝি শেষে উদয় সুস্থ হলে বাড়িতে ফিরল দুজন। পরিবারে অনেকদিন পর আনন্দের উল্লাস শুরু হলো। ফ্যামিলির সুখ শান্তি ফিরে আসাতে উদয়ের বাবা বাড়িতে একটা ছোট্ট দোয়া অনুষ্ঠানের আয়োজন করল। উদয় অনুর জীবনের সুখ শান্তি কামনা করে দোয়া করল সবাই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অনু। উদয় অনুর হাত ধরে বলে, অনু, বেস্ট বাবা আর বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো, দেখে নিও। অনু হেসে দিয়ে বলে, তুমি সবসময় বেস্ট ফর কি। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, এই পুচকো, তোর বাবা তোকে খুব ভালোবাসে তাই না? উদয় অনুর পেটে কান পেতে বলে, অনু, পুচকো খুব হ্যাপি আজ জানো। পুচকো বুঝে গিয়েছে ওর বাবা ওকে খুব ভালোবাসে। সেদিন উদয় আর অনুর কথার মাঝে ইফা উপস্থিত হয়। বিষয়টাতে অনু খুবই বিরক্ত। অনু কিছুই না বলে চুপ করে মুখ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। উদয় ইফাকে বলে কিছু বলবে। ইফা উদয়কে বলে, আমার শরীরটা খুব খারাপ, একটু দেখে দিবে। উদয় বলে, কি সমস্যা, জ্বর নাকি অন্য কিছু? ইফা বলে, তুমি তো ডাক্তার, একটু ভালোভাবে চেক করে দেখো না কি হলো। উদয় বলে, সিরিয়াস কিছু হলে ভালো ডাক্তারের কাছে যাও, আমি তো আর সব কিছু বিশেষজ্ঞ না। ইফা বলে, তুমি একটু যাবে প্লিজ। উদয় বলে, কাল সকালে বাড়ি চলে যেও, তারপর নিজের ফ্যামিলির সাথে ডাক্তারের কাছে যেও। কিছু মনে করো না, অনু এখন অসুস্থ। আমরা এখন বাড়তি মানুষ চাইছি না আমাদের ফ্যামিলিতে। তাছাড়া আত্মীয় বাড়ির বেশি দিন এসে থাকাটাও ঠিক নয়।
আর হ্যাঁ ইফা, তোমাকে পুলিশে দেওয়া হয়নি এটাই অনেক বড় ব্যাপার। সিঁড়িতে তেল ফেলে অনুর ক্ষতি করতে চেয়েছিলে তুমি। তুমি কি ভেবেছ আমি সবটা ভুলে গিয়েছি? আমি কিছুই ভুলিনি। কেন করেছো এগুলো উত্তর দাও। অনুকে কষ্ট দিতে করেছি, আর যা করেছি বেশ করেছি। অনুর জন্য আমি তোমার ভালোবাসা পাইনি উদয়। আমি তোমাকে চাই উদয়, ভীষণভাবে চাই। এই জীবনে আমার তোমাকে চাই। অনু ইফার গালে একটা থাপ্পড় মেরে বলে, তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? তিহানের সাথে মিলে সবটা তুমি করেছ। আমার আর উদয়ের সব অশান্তির মূলে তুমি রয়েছ। দেখো ইফা, আমি আর উদয় আজ এক হয়ে গিয়েছি, আর চাইলেও কেউ আমাদের জীবনে অশান্তি করতে পারবে না। ইফার রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে উদয়দের বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অনু গাল ফুলিয়ে আছে। উদয় অনুকে কোলে নিয়ে রুমে নিয়ে যায়। অনুর একটা মাথা ধরেছে। উদয় অনুর মাথায় হালকা একটা নারকেল তেল দিয়ে মাথায় চিরুনি দিয়ে চুল বেনি করতে করতে বলে, অনু, আমার মনের মাঝে খুব অশান্তি হয় সব সময়। অনু বলে, কেন? অতীত, সবসময় আমার অতীত মনে পড়ে। অনু উদয়ের দিকে ঘুরে উদয়ের কপালে একটা চুমু দিয়ে উদয়ের বুকে মাথা দিয়ে বলে, জানো, আমার এখন সবসময় খুবই শান্তি লাগে, কারণ এই বুকটায় মাথা রাখতে পারি। আগে কি হয়েছিল সব ভুলে গিয়েছি। আমার এখন তুমি আছো, এতে আমি খুশি জান পাখি। উদয় অনুর মাথায় থুতনি ঠেকিয়ে বলে, অনু, তুমি আছে বলেই জীবনটা এত সুন্দর। এজন্য ছোটবেলা থেকে আমি শুধুই তোমাকে ফলো করতাম। অনু বলে, আমাকে ফলো করতে শুধু মাঝে মধ্যে যে আমার ব্যাগ থেকে টাকাও চুরি করতে, সেগুলো ফেরত দাও। তুমি প্রায় আমার টাকা চুরি করতে। উদয় বলে, ওয়েট, টাকা দিচ্ছি। উদয় আলমারি খুলে অনুর থেকে নেওয়া সব টাকাগুলো বের করে দেখালো। সব টাকার গায়ে লেখা, আই লাভ ইউ অনু। অনু টাকাগুলো গুনে হিসাব করলো, 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট সবই আছে। অনু গুনে দেখল 18,200 টাকা মোট হয়েছে। অনু উদয়কে বলে, এভাবে টাকাগুলো যত্ন করে রেখে দিয়েছ? উদয় অনুর গাল ধরে বলে, তুমি নিজে তো একটা যত্নের মানুষ আমার কাছে। 8 মাসের গর্ভবতী অনু। উদয় 24 ঘন্টা অনুর খেয়াল রাখছে। অনুকে একটা কোটো আনতে দেয়নি। সকালে অনুকে খাইয়ে উদয় চেম্বারে যায়, আর সারাদিন ফোন করে অনুর খোঁজ খবর রাখে। উদয় আর অনুর মাঝের সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। উদয় আর অনু এখন অনেক ভালো আছে। হঠাৎ অনুর গরুর ভুঁড়ি আর রুটি খেতে মন চেয়েছে। এমন একটা খাবার হুট করে কাকে বলবে? বললেও তো পাওয়া যাবে না। উদয় অনুকে ফোন দিয়েছে। অনুর কিছু খেতে ইচ্ছা করছে কিনা তাহলে উদয় নিয়ে আসবে, কিন্তু অনু শুধু মুখ কোচকাচ্ছে, উদয়কে বলতে পারছে না। এমন সময় সালেহা খালা উদয়কে পাশ থেকে বলে, উদয় বাবা, অনু মায়ের তো গরুর ভুঁড়ি খেতে ইচ্ছে করছে। উদয় সবগুলো রেস্টুরেন্টে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে রান্না করা ভুঁড়ি পেয়ে গেল। উদয় রেস্টুরেন্ট থেকে ফেরার সময় অনুর জন্য বেশ কয়েকটা শাড়িও কিনল, সাথে কাচের চুড়িও কিনল, কারণ আজ অনুর জন্মদিন। উদয় অনুকে একটা সারপ্রাইজ দিতে চায়। উদয় হঠাৎ খেয়াল করে তিহানকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। উদয় একটা পরিচিত লোকের কাছ থেকে জানতে পারে একটা মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে রেপ করে এতদিন লুকিয়েছিল। তিহান পুলিশ আজ তাকে খুঁজে পেয়েছে। উদয় যেন মারাত্মক একটা স্বস্তি পেল। অপরাধ করে কেউ কোনোদিন পালিয়ে ভালো থাকতে পারে না। ইফা নিজে অনুতপ্ত আর তিহানের বিচার আইন করবে। উদয় বাসায় ফিরেই অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে কয়েকটা চুমু দিয়ে বলে, শুভ জন্মদিন কলিজা। অনু অবাক হয়ে যায়। উদয় এত ঝামেলার মাঝেও এটা মনে রেখেছে। অনু উদয়কে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু কলিজা, ভীষণ মিস করছিলাম তোমাকে। উদয় অনুকে বলে, কয়দিন বা বাঁচব, বেশি টাকা দিয়ে আর কি করব, ডিউটি কমিয়ে দিয়ে তোমাকে টাইম দেব। অনেক টাকা জমিয়ে রেখে মারা গিয়ে লাভ কি, তার থেকে তোমাকে সময় দিব, সেটাই ভালো হবে, তাই না কলিজা? অনু উদয়ের হাত ধরে বলে, উদয়, অনেকটা ভুল বোঝাবুঝির পরে আমরা এক হয়েছি। বাকিটা জীবন এভাবেই তোমার হাত ধরে কাটিয়ে দিতে চাই। উদয় অনুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে, অনু, আমি অনেক ভাগ্যবান। আমার সব দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে এই অধমকে তোমার জীবনে জায়গা দিয়েছ। তোমাকে পেয়েছি আমি অনেক ভাগ্যবান, তাই সারাটা জীবন এভাবেই পাশে থেকো। অনুর পেটে একটা চুমু দিয়ে বলে, আমার বেবিকে আমার কোলে তুলে দাও অনু। একটা মানুষের জীবন অপূর্ণ বেবি ছাড়া। তুমি আমার কাছে আল্লাহর দেয়া বেস্ট গিফট, আর তুমি বেস্ট বলেই তোমার মতোই বেস্ট গিফট আমাকে দিতে চলেছ। আমার জীবনের সবটুকু সুখ দিয়ে আমি তোমাদের সুখী রাখবো অনু। আমি তোমার জন্য ছোট্ট একটা ড্রিম হাউস বানাবো অনু, যেখানে তুমি, আমি আর আমার ফিউচার থাকবে।
অনু উদয়ের হাত ধরে বলে, আমার আর কিছুই লাগবে না, এই তুমিটা থাকলেই হবে। উদয় রাত 12টা বাজতেই ইয়া বড় একটা কেক হাজির করলো। নিজের ফ্যামিলির সাথে নিয়ে অনুর জন্মদিন সেলিব্রেট করলো। পরের দিন উদয় নিজ হাতে অনুকে একটা লাল শাড়ি পরিয়ে দিল বাঙালির মতো। হঠাৎ অনুর সাজতে মন চেয়েছে। অনুর ইচ্ছা পূরণ করতেই উদয় অনুকে নিজের মনের মতো করে সাজিয়ে দিল। অনুর লিভার পেইন এখনও দেরি আছে, মাত্র 8.5 মাস চলছে। উদয় সেদিন হসপিটালে এমার্জেন্সি মিটিংয়ে ছিল। অনুর হঠাৎ প্রচণ্ড পেটে পেইন শুরু হয়েছে। অনু ব্যথায় ছটফট করছে। উদয়কে ফোন দিয়ে জানাতেই উদয় ভয় পেয়ে যায়। এত দ্রুত কিভাবে সম্ভব, এখনও তো ডেট হয়নি। উদয় গাইনি ডাক্তারকে বিষয়টা জানালে গাইনি ডাক্তার বলে মিসক্যারেজের ভয় আছে, এমন টাইমে খিঁচুনি হয়ে মা বাচ্চার উভয়ই মারা যায়। উদয় কথাটা শুনে মারাত্মক ভয় পেয়ে যায়। বাড়িতে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। অনুকে হসপিটালে আনা হলো দ্রুত। অনু ব্যথায় ছটফট করছে আর বলছে, উদয় আমি বোধহয় বাঁচব না, আমার বেবিকে তুমি দেখে রেখো। উদয় অনুর হাত ধরে বলে, কিছুই হবে না তোমার, তোমার বেবি আর তুমি দুজনেই সুস্থ থাকবে, ভয় পেও না অনু। টেনশনে উদয়ের প্রেশার বেড়ে যাচ্ছে। ডাক্তারকে উদয় বলেই দিয়েছে যেভাবেই হোক মা বাচ্চা দুজনকেই বাঁচাতে হবে। এই বাচ্চার জন্যই অনু অনেক কষ্ট করেছে। এই বাচ্চার কিছু হলে অনুকে বাঁচানো যাবে না। ডাক্তার উদয়কে বলে অনুকে এক্ষুনি অপারেশন করতে হবে, তাহলে হয়তো মা বাচ্চা দুজনকেই বাঁচানো যাবে। উদয়ের অনুমতিতে অনুকে ওটিতে নেওয়া হলো। উদয় অনুর জন্য বিভিন্ন মসজিদে মসজিদে মানত করল। ফ্যামিলির সবাই টেনশন করছে কি হবে না হবে এটা ভেবে। ইফাও হসপিটালে এসছে। ওটি শেষ হলে ডাক্তার গুড নিউজ দিল, অনু সুস্থ আছে, যমজ 2টা ছেলে হয়েছে। উদয় যেন খুশিতে পাগল হওয়ার উপক্রম। অনুর কেবিনে ঢুকেই অনুর গালে চোখে চুমু দিয়ে ছেলেদের কোলে তুলে নিল। অনুর হাত ধরে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিক আছো তাই। ইফা অনুর কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। অনু ইফাকে ক্ষমা করে দিল। অনু আর তার 2 ছেলেকে বাড়িতে আনা হলো। অনুর মা বাবা এসে অনুর বাড়িতে উঠেছে, কারণ 2টা বাচ্চা সামলাতে অনু আর উদয় দুজনের মা বাবাই হিমশিম খেয়ে যায়। অনু আর উদয়ের মা বাবা দুপক্ষই ভীষণ খুশি। তাদের নাতি নিয়েই তাদের দিন কেটে যায়। বাচ্চাদের বয়স 1.5 বছর হতেই মহা অশান্তি শুরু হয়। বাচ্চা 2টাই হাঁটা শিখেছে, 2টাই ভারী দুষ্ট হয়েছে। উদয়ের ফোন নিয়ে একবার পানিতে ভেজাচ্ছে, ইচ্ছা করে দুজনে বিছানায় হিসু করছে, রিমোট ভেঙে ফেলছে, রুমের জিনিসপত্র সব এলোমেলো করে রাখছে। অনুকে বাচ্চারা অতিষ্ঠ করে তুলছে। রাত 12টার আগে একটাও ঘুমায় না, আবার ভোর 4টায় উঠে যায়। অনু বাচ্চাদের উদয়ের কাছে রেখে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইদানিং অনু রোজ এই কাজ করছে। বাচ্চাদের বকলে উদয় আবার রাগ করে, তাই অনু উদয়ের কাছে বাচ্চাদের রেখে যায়। অনেকদিন হয়েছে দুজনে একটু আলাদা সময় কাটাতে পারে না। অনু রাত 11টার দিকে পাশের রুমে গিয়ে ঘুমিয়েছে। উদয় বাচ্চাদের ঘুম পাড়িয়ে পাশের রুমে গিয়ে অনুকে জড়িয়ে ধরে। অনু বলে, এই তুমি যাও তো, সারাদিন তোমার বাচ্চারা আমাকে ঘুমাতে দেয় না, ওদের পিছিয়ে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত, এখন ঘুমাবো। উদয় আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজ বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, ওদের পাশে আজ সালেহা খালাকে রেখে এসেছি। অনু ঘুম ঘুম চোখে বলে, উদয় ঘুমাতে দাও না। উদয় অনুর গলায় ঠোঁট ডুবিয়ে বলে, একটু ভালোবাসতে দাও না। 2টা ছেলের বাবা হয়েছে বলে কি আমি বুড়ো হয়ে গিয়েছি, বউকে ভালোবাসতে পারবো না? এই 1 বছরে যা গ্যাপ গিয়েছে সবটা উসুল করে নেব। অনু বুঝতে পেরেছে তার উদয় আজ অনেক রোমান্টিক মোডে আছে, তাকে কোনোভাবেই আটকানো যাবে না। বাধ্য হয়ে বরের কাছে ধরা দিতে হলো। উদয় অনুকে আদর করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন খুব ভোরে উদয় তাকিয়ে দেখে অনু তার কোলের মাঝে তার 2 বাচ্চা তাদের কাছে এসে হাতে তালি দিচ্ছে আর হাসছে। অনু উদয়কে ঝটকা মেরে ফেলে দিয়ে বলে, সরো, ছেলেরা বড় হচ্ছে, দুষ্টুমি কমিয়ে দাও। ছেলে 2টা সত্যি দুষ্ট হয়েছে। উদয় অনুকে একটা চুমু দিলেই দাদু আর নানুকে বলে দেয় সাথে সাথে। এই বাচ্চা দুটোই তাদের ফ্যামিলির হাসি আনন্দের একমাত্র কারণ। আসলেই বাচ্চা ছাড়া একটা ফ্যামিলি সম্পূর্ণ অপূর্ণ থাকে, সব অপূর্ণতা বাচ্চারা পূর্ণ করে দেয়। উদয় অফিস থেকে আসলে অনুর জন্য চকলেট সাথে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসে। উদয়ের কাছে অনু একটা বাচ্চা। এই দুষ্ট 2টা বাচ্চার জন্য উদয়ের ফ্যামিলি আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। উদয় অনুর ভালোবাসায় পূর্ণতা পেয়েছে তাদের 2 সন্তানের জন্য। সমাপ্ত।